কূটনীতির দুনিয়ায় নাকি বিপ্লব করতে চলেছে ভারত। আমেরিকা, চীন, রাশিয়ার দাদাগিরিকে খতম করে দেবে। এবার নাকি তৈরি হচ্ছে নতুন জোট। কেন আরজি নিয়ে দিল্লিতে এসেছিলেন ইউরোপের নেতারা? উদ্দেশ্য কি শুধুই বাণিজ্য, নাকি এই সফরের পেছনে রয়েছে অন্য অঙ্ক? দীর্ঘ 200 বছর এক ইউরোপিয়ান শক্তি শাসন করেছে আমাদের ভারতকে। এবার গোটা ইউরোপকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে ভারতের কাছে। ভারত কি পারবে এই অসাধ্য সাধন করতে? ইউরোপের 27টি দেশকে নিয়ে তৈরি হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। একটা সময় গ্রেট ব্রিটেন এই ইউনিয়নের সদস্য ছিল। 2020 সালে ব্রিটেন এই ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যায়। বর্তমান এই ইউনিয়নের সভাপতি উর্সুলা ভন ডার লায়েন, ডাচ নাগরিক। এবার রিপাবলিক ডেতে তিনি ছিলেন ভারতের প্রধান অতিথি। দিল্লিতে প্যারেডের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দেখা গেল তাকে। ইনি ইউরোপীয় ইউনিয়নের সভাপতি উর্সুলা। দিল্লি ছাড়ার আগে উর্সুলা বলে গেলেন যে ভারতের সাফল্যের মধ্যে শুধু ভারতের নয়, গোটা ইউরোপের স্বার্থ জড়িয়ে আছে। এখন প্রত্যেকের মনে প্রশ্ন জাগছে যে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি কেন এই ধরনের মন্তব্য করলেন? কারণ ভারত তো ইতিমধ্যে একটা সফল দেশ। সেই অর্থে 200 বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে ভারতের অর্থনীতি আজ স্বতন্ত্র, স্বনির্ভর। কোনো কিছুর জন্য খুব একটা সবার উপর নির্ভর করতে এমন নয়। এটা কি আমাদের সাফল্য নয়? তাহলে কেন উর্সুলা এই কথাটা বললেন? তবে কি অন্যদিকে কোনো ইঙ্গিত করতে চাইছেন তিনি? তবে কি নতুন কোনো উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি, যার সাফল্য কামনা করলেন ইইউ এর সভাপতি? কি সেই উদ্যোগ? আমরা আসব সেই উদ্যোগে। প্রথমে বলি, উর্সুলা নন একা। ইউরোপীয় ইউনিয়নের আরও একগুচ্ছ নেতা নেত্রী দিল্লিতে এসেছিলেন। প্রাথমিক কারণ ভারত এবং ইউরোপের মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, বা যেটাকে পরিভাষায় FTA বলা হয়। সোমবার এই চুক্তি চূড়ান্ত হয়েছে, স্বাক্ষর হয়ে গেছে মৌ। ডিল ফাইনাল, সই হতে দেরি আছে যদিও। এই চুক্তি হলে ভারত এবং ইউরোপীয় দেশগুলির মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও পোক্ত হবে, আরও মজবুত হবে। গোটা বাংলায় বলতে গেলে ভালো টাকার ব্যবসা হবে, দুপক্ষের লাভ হবে। কিন্তু এর পেছনে অন্য উদ্দেশ্যের কথা যদি আমি বলি, সেটা রাজনৈতিক উদ্দেশ্য। বাণিজ্য সামনে আছে, এই বাণিজ্য চুক্তিকে সামনে রেখে একটা বড় রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু সম্পন্ন হতে পারে। এখন ইউরোপের নেতাদের এই ভারত সফরের পেছনে আরও অনেক বড় এবং অত্যন্ত গভীর উদ্দেশ্য রয়েছে। এই ইউরোপ চায় ভারতের সাথে স্ট্র্যাটেজিক এবং কৌশলগত সমন্বয় স্থাপিত করতে। তার মধ্যে বাণিজ্য তো থাকবেই, তার সঙ্গে থাকবে প্রতিরক্ষা ক্ষেত্রে সমঝোতা, সাইবার সিকিউরিটি, জ্বালানি কেনাবেচা, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা মেরিটাইম সিকিউরিটি, অর্থাৎ নৌপথের প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা দেখেছি গোটা পৃথিবীতে এই মুহূর্তে সবথেকে বড় জায়গা যেটা হচ্ছে, প্রত্যেকেই চায় যে জলপথকে নিজের দখলে রাখতে। আমরা এর আগে মালাক্কা প্রণালী নিয়ে আলোচনা করেছিলাম, মালাক্কা প্রণালীর দখল কীভাবে রাখতে চাইছে প্রত্যেকটা দেশ। ঠিক তেমনিভাবে গোটা পৃথিবী জুড়ে যেহেতু বাণিজ্যের সঙ্গে জলপথ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, সবাই চায় জলপথের একটা নিরাপত্তা নিজেদের কায়েম করতে। এই জায়গায় ইউরোপ চায় এই জল নিরাপত্তায় ভারত যেন তার পাশে দাঁড়ায়, ভারত যেমন, এবং ভারতের পাশেও তারা দাঁড়াবে। কারণ আপনারা জানেন, এই জলপথের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে চীনের সাথে আমেরিকার মারামারি ফাটাফাটি শুরু হয়ে গিয়েছে।
এই অবস্থায় এই ধরনের নিরাপত্তা একটা বড় আন্তর্জাতিক ইস্যু। এই চুক্তি যদি ঠিকঠাক সম্পাদিত হয় তাহলে বিশ্বের মানচিত্রে একটা নতুন সমীকরণ তৈরি হবে। এখান থেকে উঠে আসছে আসল প্রশ্ন যে ভারত কেন? ইউরোপের এমন ভারত প্রেম তো কেউ কখনো দেখেনি। হঠাৎই ভারতের প্রতি এত আকর্ষণের কারণটা ঠিক কী ইউরোপীয় ইউনিয়নের? এটা বুঝতে গেলে ভূকৌশলগত কিছু জিনিস আপনাকে বোঝাতে হবে। সেটা হচ্ছে এই ইউরোপ, গোটা ইউরোপ এমন একটা জায়গায় অবস্থিত, ইউরোপের একদিকে আটলান্টিক পের হলেই আমেরিকা, আর ইউরোপের আরেকটা দিকে রাশিয়া, আর তুরস্ক পার হলেই হয়ে যাবে এশিয়া। এখন রাশিয়াকে ইউরোপ খুব একটা বিশ্বাস কখনো করে না, তার কারণ রাশিয়া যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা করে দিতে পারে। ইউক্রেনে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, পোল্যান্ডের সাথে যুদ্ধ লাগবো করছে, যদিও হয়তো লাগবে না, কিন্তু শত্রুতা লেগে আছে। রাশিয়াকে কন্ট্রোল করার ক্ষমতা ইউরোপের অন্তত নেই। এখন ইউরোপীয় ইউনিয়নগুলো পুতিনের দেশের ওপর একগাদা নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে, তাতে বিরাট যে কাজ হচ্ছে এমন কিন্তু নয়। চীনের সঙ্গে ব্যবসা করে ইউরোপ দেখে নিয়েছে যে দিনের শেষে ইউরোপের ভাগে, ইউরোপের কাছে লবডঙ্কা। গোটা ইউরোপ চীনের বাজারে ভরে গেছে, চীনের মালে ভরে গেছে, সস্তার মালে ভরে গেছে, এবং ইউরোপ তার জমি হারাচ্ছে। সুতরাং চীনের সাথে ব্যবসা করে কোনো লাভ নেই। রইল বাকি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার যে কোনো সময় যে কোনো দেশ দখলের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে কাকে হুঁশিয়ারি দেবে কেউ জানে না। কথা না শুনলে ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, কাউকে 50%, কাউকে 25%, কাউকে 150%, কাউকে 200% বলছে। এখন এই হুমকির কোনো শেষ নেই। ব্যবসা বাণিজ্য প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। এই অবস্থায় তুলনামূলকভাবে কম প্রভাবশালী দেশগুলো এখন চাইছে আমেরিকা, চীন আর রাশিয়ার এই 3 দেশের দাদাগিরিকে এড়িয়ে একটা নিজেদের মধ্যে একটা জোট তৈরি করতে, এবং যাতে ব্যবসা চালানো যায়, পাশাপাশি মার্কিন হুঁশিয়ারির মোকাবিলাও করা যায় এবং একটা প্রতিরোধও গড়ে তোলা যায়। এবং সেই কারণেই তাদের এই ভারত প্রেম। এবার আপনি যদি ব্যবসার দিক থেকে আসেন, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, ব্যবসা করতে গেলে আপনাকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আসতেই হবে। তার কারণ এখানকার বিপুল জনসংখ্যা, এবং জনসংখ্যা শুধু নয়, বিপুল খনিজ পদার্থ এখানে রয়েছে, তেল থেকে শুরু করে সোনা, নানা ধরনের রয়েছে। সুতরাং এই জায়গার গুরুত্ব কেউ অস্বীকার করতে পারবে না। এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীরে বর্তমানে গোটা পৃথিবীর মোট জিডিপির প্রায় 60% আসে এই পশ্চিম এশিয়ার অঞ্চলগুলো থেকে। আর আটলান্টিকের পাশে দাঁড়িয়ে এশিয়া প্যাসিফিকের দিকে তাকালে যে দেশটার দিকে সবার নজর যায় তার নাম ভারত। দ্রুত গতিতে তার অর্থনীতি এগিয়ে চলেছে, এবং এই ধরনের এত বড় ম্যান পাওয়ার এবং বিপুল জনসংখ্যার দেশ খুব কম আছে, এবং তার ভূকৌশলগত বৈচিত্র্য এবং তার সম্পদ, মানব সম্পদ ঈর্ষা করার মতো। এবং বিদেশ নীতির দিকেও স্বতন্ত্র। বিদেশ নীতির দিকে এমন নয় যে সবার সাথে তার সম্পর্ক ভালো, আবার এমন নয় সে কোনো অক্ষে বিরাজ করছে। পাশাপাশি পরমাণু শক্তিধর দেশ। তাই ইউরোপ চায় ভারতের সঙ্গে সমঝোতা করতে, অন্যদেরকে চাপে রাখার জন্য। এখন ইউরোপের কাছে বিষয়টা অনেকটা দায়ে পড়ে এগিয়ে আসা। তার কারণ 2004 সালে ভারত আর ইউরোপের মধ্যে একটা কৌশলগত সম্পর্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর 2007 সালে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। কম করে 15 বার দুপক্ষের মধ্যে বৈঠক হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে 2013 সালে বিষয়টাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। অফিসিয়াল কারণ হিসেবে ইউরোপের নেতারা জানিয়েছিলেন যে আমেরিকার সাথে ভারতের অসামরিক পরমাণু চুক্তি তারা নাকি মেনে নিতে পারেননি। আসলে ব্যাপারটা হলো,
সেই সময় ইউরোপের কাছে অনেক বিশ্বাসযোগ্য দেশ ছিল চীন, এবং হয়তো চীনের কারসাজিসের মধ্যে ছিল যে সেই সময় চীন এতটাই তার কাছের যে সমস্ত কিছু তাদের চীনের সাথে হতো, ব্যবসা বাণিজ্য যা কিছু। কিন্তু পরবর্তীকালে ইউরোপের নেতারা বুঝলেন যে চীনের সাথে ব্যবসা করলে লাভ চীনের, তাদের কোনো লাভ নেই। তো পরিস্থিতি তখন থেকেই বদলানো শুরু করলো, যখন আমেরিকা ভারতের সাথে আলাদা একটা বাণিজ্যিক চুক্তি তৈরি করলো। তখন ইউরোপ দেখলো যে তাদের কিন্তু শিয়রে সংক্রান্তি। তবে ভারতের দৌড়ে ইউরোপের এভাবে চলে আসার পিছনে আরও কারণ রয়েছে। তার একটা বড় কারণ, ভারত সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যারা আমেরিকার এত বড় হুমকি সত্ত্বেও তারা আমেরিকাকে এড়িয়ে গোটা পৃথিবী জুড়ে বাণিজ্য করে যাচ্ছে। কিন্তু ভারতের বাণিজ্য কিন্তু থেমে নেই। ভারত ধরুন রাশিয়াতে আছে, ভারত ইরানেও আছে, ভারত আমেরিকাতেও আছে। এই ভারতকেই কিন্তু পাশে চাইছে ইউরোপ। উর্সুলা এই ভারতেরই সাফল্য চেয়েছেন। এখন প্রশ্ন হলো, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্কের পথ কতটা মসৃণ হবে। প্রথমত, বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর তার খসড়া বিভিন্ন ভাষায় অনুবাদ করে ইউনিয়নের 27টি দেশে পাঠানো হবে। সেই দেশগুলির ছাড়পত্র মেলার পর, প্রত্যেকের আলাদা ছাড়পত্র মেলার পর তা পেশ করা হবে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে। সেখানে পাশ হওয়ার পর দুপক্ষ এই চুক্তিতে সই করবে। 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, কদিন হতে পারে আমাদের জানা নেই। কিন্তু ভালো দিক হলো, গত কয়েক বছর ধরে ভারত আর ইউরোপের মধ্যে কিন্তু বিপুল টাকার বাণিজ্য হচ্ছে। বর্তমানে ইউরোপের সঙ্গে ভারতের বছরে প্রায় 136 বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য করে ভারত। এখন নয়া চুক্তি হলে এই বাণিজ্যের পরিমাণ আরও অনেক বাড়বে। কিন্তু এই সুসম্পর্কের পথে কাঁটাও কিন্তু আছে। দুপক্ষের এমন কিছু শিল্পনীতি আছে যেটা একে অপরের বিরোধী, খাপ খায় না। যেমন ধরুন, ভারতের সাথে ইউরোপের যে ব্যবসা হয়, সেখানে ইউরোপ থেকে যে মদ বা দুধজাত পণ্য আসে তাতে প্রায় 150% শুল্ক নেয় ভারত। এখন এই ইউরোপ থেকে যদি সস্তায় মদ এবং দুধ, ঘি, মাখন আসতে শুরু করে, তাহলে আমাদের দেশের সংস্থাগুলো মার খাবে, আমাদের ক্ষতি হবে। এটা একটা যেমন সমস্যা, ঠিক আরেকটা বড় সমস্যা হচ্ছে যে পরিবেশ দূষণ বাড়তে পারে এমন কোনো কারখানায় তৈরি পদার্থ নিজের এলাকায় ঢুকতে দেয় না ইউরোপ। এবং আমাদের দেশে এটা অনেকটাই সত্যি কথা বলতে কি, আমাদের দেশে বহু পদার্থ আছে যেখানে পরিবেশ দূষণ ছড়ায়, কিন্তু আমাদের বাণিজ্যের কথা মাথায় রেখে অনেক কিছু ইগনোর করা হয়। কিন্তু ইউরোপ আবার এগুলো থেকে ঢুকতে দেবে না। ভারতের বহু পণ্য এই তালিকায় পড়ে যেতে পারে। সেক্ষেত্রে কী হবে? তাছাড়া আরও একটা ব্যাপার আছে, এটা পলিটিক্যাল। ইউরোপ রাশিয়ার ক্ষেত্রে বহু ধরনের নিষেধাজ্ঞা চাপিয়েছে। আবার ভারত সেই রাশিয়া থেকে একটা বড় পরিমাণের তেল কেনে। সেক্ষেত্রে কি হবে? এগুলো অনেক রকম সমস্যা, ছোটোখাটো সমস্যা রয়েছে। রিপাবলিক ডের সকালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে প্যারেড দেখছেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি, তখন যে যুদ্ধাস্ত্রের মহড়া বা দেখানো হচ্ছে রিপাবলিক ডের প্যারেডে, তার বেশিরভাগটাই কিন্তু রাশিয়ায় তৈরি। এখন দায় দুপক্ষের, ভারতেরও দায় রয়েছে। তার কারণ, আমেরিকার বাজার বন্ধ হয়ে গেলে, ইরানের বাজার বন্ধ হয়ে গেলে, চীনের সাথে তো ইতিমধ্যেই যে সম্পর্ক জানেন, সেক্ষেত্রে ভারতেরও মালপত্র বাজারে বিক্রি করার জন্য বাজার দরকার। ইউরোপ একটা বড় জায়গা, ইউরোপের বাজার রয়েছে। পাশাপাশি ইউরোপের কাছেও দিল্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পরমাণু শক্তিধর দেশ নয়, ভারতের মানব সম্পদ, ভারতের বিরাট অর্থনীতি এবং ভারতের বিরাট বাজার ইউরোপের কাছে জরুরি। তাই ভারতের শর্ত মেনেই দোস্তিতে রাজি হয়েছে তারা। তাদেরও যেমন উপায় নেই, ভারতও কিন্তু এই লাইনে এগিয়ে চললে ইউরোপের উপর কর্তৃত্ব ভারতের কিন্তু অনেকটাই কায়েম হবে, যেটা আগামী দিনের রাজনীতিতে ভারতের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বটে। এই কারণে ইউরোপ এই মুহূর্তে সেই অর্থে ইউরোপের নেতা নেই। রাশিয়ার মতো চলে, ব্রিটেন কমজোরি, জার্মানি আর ফ্রান্স টিম করে টিকে আছে। ইউরোপের কাছে কিন্তু অপশান কম।
সুতরাং উভয়কেই দরকার। এখন চুক্তি কত তাড়াতাড়ি সম্পাদিত হয় সেটাই এখন দেখার।